চলুন আজকে একটা বেশ আলোড়ন ফেলে দেওয়া আর্টিকেল নিয়ে কথা বলা যাক। দোয়েল কণ্ঠ নামের একটা প্রকাশনার এই লেখাটা বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পট পরিবর্তনকে একদম অন্য একটা চোখে দেখছে। তাদের মূল বক্তব্যটা বেশ চমকপ্রদ, যে কলমও কখনো কখনো খঞ্জরের চেয়েও বেশি ধারালো হয়ে উঠতে পারে। কিভাবে? চলুন সেটাই দেখা। লেখাটা শুরুই হয়েছে বলা যায় একটা বোমা ফাটিয়ে। সরাসরি বলা হচ্ছে মতিউর রহমান আর মাহফুজ আনামের হাতে বাংলাদেশের সাংবাদিকতা শুধু মরেনি, খুন হয়েছে। মানে বুঝতেই পারছেন কি সাংঘাতিক একটা অভিযোগ। এই একটা লাইনে কিন্তু পুরো লেখাটার সুরটা বেঁধে দিয়েছে, যেখানে সাংবাদিকতাকে দেখা হচ্ছে একটা হত্যাকাণ্ডের শিকার হিসাবে। তো দোয়েল কণ্ঠের এই বিশ্বাসঘাতকতার গল্পে কারা কারা আছেন, কাদের দিকে অভিযোগের আঙুলটা তোলা হচ্ছে, চলুন এক এক করে দেখে নিই। অভিযোগের একেবারে কেন্দ্রবিন্দুতে আছেন দেশের সবচেয়ে প্রভাবশালী দুটো পত্রিকার সম্পাদক, প্রথম আলোর মতিউর রহমান এবং দ্য ডেইলি স্টারের মাহফুজ আনাম। আর্টিকেলটার মূল দাবি হল এরা নাকি ব্যক্তিগত আক্রোশ থেকে নিজেদের পত্রিকাকে সরকারের বিরুদ্ধে একটা অস্ত্রের মতো ব্যবহার করেছেন। আর তাদের টার্গেট কে ছিল? লেখাটা বলছে মূল লক্ষ্যবস্তু ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার সরকার। দোয়েল কণ্ঠের মতে এই দুই সম্পাদকের একটাই উদ্দেশ্য ছিল যে কোনো উপায়ে শেখ হাসিনাকে ক্ষমতা থেকে সরানো। তাদের সব কাজ এই একটা লক্ষ্যকে ঘিরেই চলছিল। এখন প্রশ্ন হলো, এই কাজটা করার জন্য তাদের হাতিয়ার কে ছিল? এখানেই গল্পটা আরও জটিল একটা মোড় নেয়। আর্টিকেলটার দাবি, এই পত্রিকাগুলো নোবেল বিজয়ী মোহাম্মদ ইউনুসকে একজন জাতীয় ত্রাণকর্তা বা সেভিয়ার হিসেবে তুলে ধরার চেষ্টা করছিল। লেখাটাতে তার ব্যবসায়িক কর্মকাণ্ডকে সুদখোরি বলা হয়েছে এবং অভিযোগ করা হয়েছে যে সেসব দিক ইচ্ছে করে উপেক্ষা করে তাকে একজন বিকল্প নেতা হিসেবে দাঁড় করানোর চেষ্টা করা হয়েছে। দোয়েল কণ্ঠের মতে এই পুরো ব্যাপারটা কিন্তু হুট করে একদিনে ঘটেনি। তাদের ভাষ্য, এটা ছিল একটা অনেক দিনের পরিকল্পনা, একটা লম্বা সময় ধরে চালানো মিডিয়া ক্যাম্পেইনের ফল। তো কি ছিল সেই কৌশল? চলুন একটু গভীরে যাওয়া যাক। তাদের মূল স্ট্র্যাটেজিটাকে আর্টিকেলটাতে বলা হচ্ছে বিকল্প বয়ান বা কাউন্টার ন্যারেটিভ তৈরি করা। এর মানে কি? মানে হলো এমন একটা গল্প বা ন্যারেটিভ মানুষের মনে ঢুকিয়ে দেওয়া যা আসল ঘটনার চেয়েও বেশি শক্তিশালী হয়ে ওঠে। এর উদ্দেশ্য ছিল একটাই, ধীরে ধীরে জনমতকে একটা নির্দিষ্ট দিকে নিয়ে যাওয়া, যাতে একটা রাজনৈতিক পরিবর্তনের জন্য মাঠ তৈরি হয়ে যায়। ফ্যাক্টস যাই হোক না কেন, গল্পটাই আসল। আর এই বিকল্প বয়ান তৈরির সবচেয়ে বড় অস্ত্র ছিল লেখাটার মতে রিপোর্টিংয়ে একটা ডাবল স্ট্যান্ডার্ড বা দ্বিচারিতা। ব্যাপারটা কেমন? একদিকে শেখ হাসিনা সরকারের ছোটখাটো ভুলকেও নাকি অনেক বড় করে দেখানো হতো, চলতো নিরলস সমালোচনা। আর অন্যদিকে বিরোধী বা চরমপন্থী গোষ্ঠীগুলোর সহিংসতাকে হয় বেমালুম চেপে যাওয়া হতো, অথবা তাদের প্রতি এক ধরনের সহানুভূতি দেখানো হতো। মানে খবরের দুটো আলাদা মাপকাঠি। এই অভিযোগের সপক্ষে লেখাটা কয়েকটা উদাহরণও দিয়েছে। যেমন ধরুন, ধর্মনিরপেক্ষ ব্লগার আর প্রকাশকদের যখন হত্যা করা হচ্ছিল বা ক্যাম্পাসে যখন ছাত্র খুন হচ্ছিল, সেই ঘটনাগুলোকে নাকি তেমন গুরুত্বই দেওয়া হয়নি। এমনকি দণ্ডিত যুদ্ধাপরাধীদের পক্ষেও নাকি সহানুভূতি দেখিয়ে সম্পাদকীয় লেখা হয়েছে। আর্টিকেলটার দাবি, এই সব কিছুই করা হয়েছে ইচ্ছাকৃতভাবে, যাতে সরকারের ওপর থেকে সমালোচনার ফোকাসটা এক মুহূর্তের জন্য না সরে। আর এই পুরো দীর্ঘমেয়াদী কৌশলের ক্লাইম্যাক্সটা আসে জুলাই 2024-এ। দোয়েল কণ্ঠের মতে এটাই ছিল সেই সন্ধিক্ষণ যখন একটা তথাকথিত ছাত্র আন্দোলন একটা পুরোদস্তুর অভ্যুত্থানে রূপ নেয়। জুলাই মাসটা কিভাবে পার হলো একবার দেখুন। মাসের শুরুতে যা ছিল শুধুই বিক্ষোভ, মানে ছাত্র আন্দোলন হিসেবে যেটাকে দেখানো হচ্ছিল, মাসের মাঝামাঝি যেতে না যেতেই তা দেশ জুড়ে ভয়াবহ সহিংসতায় রূপ নেয়। আর মাসের শেষে আর্টিকেলটার দাবি অনুযায়ী সংগঠিত ক্যাডাররা সরাসরি পুলিশ আর সরকারি সমর্থকদের উপর হামলা শুরু করে। ফলাফল, অগাস্টে শেখ হাসিনা সরকারের পতন এবং মোহাম্মদ ইউনুসের ক্ষমতা গ্রহণ। কি দ্রুত সব বদলে গেল! এখানে দোয়েল কণ্ঠ তাদের মূল যুক্তিটা তুলে ধরে।
তারা বলছে জুলাই মাসে যা ঘটছিল তার দুটো সম্পূর্ণ ভিন্ন ন্যারেটিভ প্রচার করা হচ্ছিল। একদিকে এই পত্রিকাগুলো নাকি একে একটা শান্তিপূর্ণ ছাত্র আন্দোলন বা গণ অভ্যুত্থান হিসেবে দেখাচ্ছিল, আর অন্যদিকে আর্টিকেলটার কাউন্টার ন্যারেটিভ হলো এটা আসলে ছিল জামাত শিবির ক্যাডারদের সংগঠিত সহিংসতা আর একটা পূর্ব পরিকল্পিত অভ্যুত্থান। তাদের মতে এই শান্তিপূর্ণ তকমাটা ছিল আসল ঘটনাকে ঢাকার একটা আবরণ মাত্র। সরকার তো বদলে গেল, কিন্তু এরপর কি হলো? দোয়েল কণ্ঠের মতে এই পরের পর্বটাই তাদের অভিযোগের সবচেয়ে বড় প্রমাণ। চলুন দেখি কেন তারা এমনটা মনে করছে। তো জুলাইয়ের ঘটনা প্রবাহের পর যা হলো তা হলো নির্বাচন ছাড়াই সেনাবাহিনীর সমর্থনে মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হলো। এটা ছিল দেশের নতুন বাস্তবতা। আর ঠিক এখানেই আর্টিকেলটা তার সবচেয়ে বড় প্রমাণ হাজির করে। তাদের যুক্তিটা খুব সোজা। তারা বলছে যে মিডিয়া শেখ হাসিনা সরকারের সময় দিনরাত তীব্র সমালোচনা করত, সেই একই মিডিয়া মোহাম্মদ ইউনূসের সরকার আসার পর আশ্চর্যজনকভাবে প্রায় চুপ হয়ে গেল। এই যে সমালোচনার মাত্রা হাই থেকে একেবারে লো হয়ে গেল, এই নাটকীয় পরিবর্তনটাকেই তারা তাদের অভিযোগের মূল ভিত্তি হিসেবে দেখাচ্ছে। কিন্তু কেন এই নীরবতা? দোয়েল কণ্ঠের দাবি, কারণ নতুন সরকারের অধীনেও অনেক ভয়াবহ ঘটনা ঘটছিল যা ইচ্ছে করে রিপোর্ট করা হয়নি, যেমন হাজার হাজার রাজনৈতিক কর্মীকে গণহারে গ্রেফতার আর নির্যাতন, হিন্দু সম্প্রদায়ের ওপর নিপীড়ন, এমনকি সাজাপ্রাপ্ত যুদ্ধাপরাধীদের জেল থেকে ছেড়ে দেওয়া। লেখাটার মতে এই সব কিছু নিয়েই ওই দুটো পত্রিকা একদম মুখে কুলু পেটেছিল। তাহলে সব কিছুর শেষে এসে দোয়েল কণ্ঠের চূড়ান্ত রায়টা কি? এই দুই সম্পাদক আর তাদের সাংবাদিকতা নিয়ে তারা কি বলছে, চলুন সেটাই শোনা যাক। লেখাটার একেবারে শেষ দিকের একটা লাইন সব কিছু বলে দেয়। তারা নিজেদের কলম বিক্রি করেছেন, নিজেদের বিবেক বিক্রি করেছেন, আর শেষ পর্যন্ত নিজেদের দেশকে বিক্রি করে দিয়েছেন। এর চেয়ে কঠোর আর সরাসরি অভিযোগ সম্ভবত আর হয় না। তাদের কাজকে এখানে সরাসরি দেশের সাথে বিশ্বাসঘাতকতা হিসেবে দেখা হচ্ছে। সুতরাং দোয়েল কণ্ঠের চোখে ব্যাপারটা একদম পরিষ্কার। তাদের মতে যা ঘটেছে তা সাংবাদিকতার কোনো ভুলচুক নয়, বরং এটা ছিল ব্যক্তিগত প্রতিশোধ চরিতার্থ করার জন্য সাংবাদিকতাকে একটা অস্ত্র হিসেবে ব্যবহার করার ফল। আর এর পরিণতিতে তাদের ভাষায় যা হয়েছে তা হলো দেশদ্রোহিতা। দোয়েল কণ্ঠের এই পুরো বিশ্লেষণটা শেষে একটা বড় প্রশ্ন রেখে যায়, আর সেই প্রশ্নটা শুধু তাদের জন্য নয়, সম্ভবত আমাদের সবার জন্যই। একটা কলম কখন আর কলম থাকে না, একটা অস্ত্রে পরিণত হয়। মিডিয়ার বিশাল ক্ষমতা, কিন্তু সেই ক্ষমতার সাথে যে দায়িত্বটা আসে তার সীমারেখাটাই বা কোথায়?